বন্ধুরা, আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে নান আদার দ্যান আমাদের ওয়াইটির স্বনামধন্য একেবারে কন্ট্রোভার্সারি কুইন, আমাদের ওর নাম কি বলে, সুতপাকে নিয়ে কথা বলতে এসেছি। তোমরা কালকে দেখেছো যে সুতপা তার চ্যানেলে, কন্ট্রোভার্সারি চ্যানেলের ইতি টানার একটা কথা বলেছে এবং সে সমালোচনার জগতে মৃত, তার আর সমালোচনার চ্যানেলে কোনো রকম ভিডিও আসবে না বলে ভীষণ কান্নাকাটি করে একটা ভিডিও কালকে করেছে। এবং সত্যি কথা বলতে সেই কান্নার ভিডিওটা দেখে আমার খুব কষ্ট হয়েছে, কারণ আমি ভীষণ ইমোশনাল একজন মানুষ, ভীষণই ইমোশনাল একজন মানুষ। কোনো কন্টেন্ট ক্রিয়েটার বলুন, কোনো কন্ট্রোভার্সারি ক্রিয়েটার বলুন, কাউকে যদি আমি কান্নাকাটি করতে দেখি আমি সেটা সহ্য করতে পারি না। এবং যদি কোনো ক্রিয়েটারের কোনো বিপদ বা একেবারে কোণঠাসা করে ফেলা হচ্ছে, তাকে মানে তার একেবারে ইউটিউবের জার্নিটাকে শেষ করে দেওয়া হচ্ছে, তাকে নিশ্চিহ্ন করে দেওয়ার চেষ্টা চলছে, তাহলে কিন্তু সেগুলো আমি মেনে নিতে পারি না। সে আমার শত্রু ক্রিয়েটার হোক, মিত্র ক্রিয়েটার হোক, যদিও আমার কোনো শত্রু ক্রিয়েটার নেই। আজকে কন্টেন্ট টু কন্টেন্ট আমি কথা বলি, কন্টেন্টের জন্য অনেক সময় অনেকের সঙ্গে মনোমালিন্য হয়েছিল, আজকে সেই জায়গাটা কিন্তু অনেকটা ঠিক হয়ে গেছে। আজকে নোংরা ভাষায় তারাও আমাকে বলে না, আমিও তাদেরকে নোংরা ভাষায় বলি না। যদি কোনো জায়গায় মতের পার্থক্য হয় সেটা পোলাইটলি সুন্দরভাবে ডিসেন্ট ওয়েতে বলি। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে কালকে সুতপা যে কান্নাকাটি করার ভিডিওটা করেছে এবং ও একটা কিছুটা অভিমান প্রকাশ করেছে যে আজকে মনে হচ্ছে আমি খারাপ, আমি সব মানে সবার জন্য আমি কারো জন্য মানে আমার জন্য সবাই করেছে, আমি কারো জন্য কিছু করিনি, আমাকেই সবাই বলেছে, আমি সবাইকে বলেছি, আমাকে কেউ বলেনি। একবারও কিন্তু সেটা অস্বীকার করিনি আমরা কেউ। একটা সময় সুতপাকে নিয়ে বহু চ্যানেল দিনে 3টে করে নেগেটিভ ভিডিও নামিয়েছে, 3টে করে নেগেটিভ ভিডিও নামিয়েছে এবং তারা সেই লেভেলে গিয়ে নোংরা থেকে নোংরা কথা সুতপাকে বলেছে। যেই সময় সুতপা ম্যান্ডির সঙ্গে এই যে একটা মানে একটা কন্টেন্টের বেসিসে সখ্যতা তৈরি হয়েছিল এবং পুরো ওয়াইটি ম্যান্ডির বিরুদ্ধে ছিল, একমাত্র সুতপা ম্যান্ডির পাশে হয়ে ঢাল হয়ে ম্যান্ডির সঙ্গে লড়াই করছিল এবং সুতপার কমেন্ট বক্সে মানে নেগেটিভ কমেন্টে পুরো মানে ছয়লাভ হয়ে গেছিলো। নেগেটিভ কমেন্ট জুতোর বাড়িতে ওকে মানে সেই সময় উঠতে বসতে কিছু ভিউয়ার জুতার বাড়ি দিয়ে যাচ্ছিল ওর কমেন্ট বক্সে, যেখানে ম্যান্ডির কমেন্ট বক্স বন্ধ ছিল। সেই সময় কিন্তু মানে আরও একটা মানে সেই সময় থেকে সুতপাকে কিন্তু তারও আগের থেকে আমি সাপোর্ট করি। তারপরে যখন এই যে ওয়াইটিতে একটা জিনিস আসলো যে সুতপা হাটাও ওয়াইটি বাঁচাও, সুতপাকে ওয়াইটি থেকে ওয়াইটি স্বচ্ছ অভিযান চালানো হচ্ছে, সেই স্বচ্ছ অভিযানে সুতপার মতন ক্রিয়েটাররা এতটাই নোংরা যে সুতপাকে হাঁটাতে হবে, তবেই গিয়ে ওয়াইটি শুদ্ধ হবে। সুতপা হাটাও ওয়াইটি বাঁচাও একটা মানে পুরো জার্নি চলছিল, সেই সময় অভিযান চলছিল। সেই সময় কিন্তু আমরা হাতে গোনা কিছু চারানা আটানা ক্রিয়েটাররা সুতপার পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছিলাম, কারণ দেখছিলাম অন্যায়ভাবে যেই একই অন্যায় অন্য ক্রিয়েটাররাও করেছে, সেই জায়গায় সেই অন্যায়ের জন্য তারা ছাড় পেয়ে যাচ্ছে, কিন্তু সুতপাকে মানে আষ্টে পিষ্টে চারিপাশ থেকে নানান রকমভাবে কেস দিয়ে এই দিয়ে ওই দিয়ে সুতপাকে পুরো একটা মানে কি বলবো মানে দৌড় করানো হচ্ছে, নাকানি চোবানি খাওয়ানো হচ্ছে, মেন্টাল হ্যারাস করা হচ্ছে, তখন কিন্তু সুতপার পাশে দাঁড়িয়েছিলাম। আজকে মানে কালকের ভিডিওটা আমি যখন করেছি, কালকের ভিডিওটা করার পরে আমি ওর নাম কি বলে কালকের ভিডিওটার কমেন্ট বক্সটা আমি যখন ভোরবেলা চেক করছি, আমি কমেন্ট বক্সটা দেখে অবাক। আচ্ছা, যারা আমার ভিডিওটা কালকে দেখেছো বা যারা দেখোনি তারা কাইন্ডলি একটুখানি ভিডিওটা দেখে এসে বলো তো যে আমি কোন জায়গায় গিয়ে ওকে সেইভাবে মানে অ্যাটাক করেছি বা ওকে সেইভাবে কোনো কিছু বলেছি যেটার থেকে ও মানে আমি একেবারে আমার সীমা ছাড়িয়ে গেছি। মানে একজন আমাকে লিখেছে খুব বাজেভাবে ভিডিও করছেন, খুব বাজেভাবে ভিডিও করছেন, সব মানে সবের একটা সীমা আছে, এতটাও বলবেন না যে একটা মানুষ অন্য পথে বেছে নিতে বাধ্য হয়। এত ক্রিয়েটার নোংরা থেকে নোংরা কথা বলে
ভিডিও করছে। আজকে নোংরা থেকে নোংরা কথা বলে এক সময় চরম লেভেলের নোংরা কথা বলে সুতপার নামে ভিডিও নেমেছে ওয়াইটিতে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে পোলাইটভাবে মানুষ সেইভাবে গালি গালাজ না করে ভিডিও করছে। সেইখানে আজকে বলা হচ্ছে যে আমি একটা সময় পুরো সুতপাকে লং টাইম ধরে সাপোর্ট করে গেছি। হ্যাঁ, আজকে অনেকেই বলছেন, মানে সুতপার প্রিয় ভিউয়ার্স, অন্ধ ভিউয়ার্স বলা যায়, প্রিয় ভিউয়ার্সের থেকে বলা যায় অন্ধ সাপোর্টার একজন রয়েছেন, সেই দিদিভাই যিনি আমাকেও খুব ভালো ভালো কমেন্ট করতো। কালকে তার সেই দিদিভাইয়ের কমেন্ট দেখে আমি ভীষণ কষ্ট পেয়েছি। বলছে আমি নাকি ভিউজের জন্য সুতপাকে নিয়ে একদিন পজিটিভ ভিডিও করেছি, আজকে সুতপাকে নিয়ে ভিডিও করে আমি আমার পরিচিতি লেভেল বাড়িয়ে দিয়ে আজকে গিয়ে আমি সুতপাকে নিয়ে নেগেটিভ ভিডিও করে ভিউজ কামাচ্ছি। ভিউজ প্রত্যেকটা মানুষ চায়। ভিউজ যদি হয়, সত্যি একটা মানে কন্টেন্ট ক্রিয়েটার যখন ভিডিও করে, সেই ভিডিওতে যখন ভিউজ হয় তখন ভীষণ ভালো লাগে যে না, আমি যেই বক্তব্যটা রাখছি সেই বক্তব্যটা অন্তত মানে কিছু মানুষ দেখছে, তাদের ভালো লাগছে, তারা এসে কমেন্ট করছে। আমি দীর্ঘদিন যেই সময় পুরো ওয়াইটি সুতপার বিপক্ষে ছিল, সেই সময় হাতে গোনা আমরা কয়েকজন ক্রিয়েটার সুতপার পাশে ঢাল হয়ে দাঁড়িয়ে ওকে নিয়ে পজিটিভ ভিডিও করছিলাম। বলুন তো, সেই সময় আমরা যদি ও নেগেটিভে ভিডিও করতাম, আমরা তো বেশি ভিউজ পেতাম। ভিউজটাই যদি একমাত্র লক্ষ্য হতো যে ভাই একেবারে কোনো কিছু আমার কাছে ম্যাটার করে না, কোনো ন্যায় অন্যায় বোধ বলো, কোনো মানে সঠিক বেঠিক কোনো কিছু আমার কাছে ম্যাটার করে না, আমার কাছে ভিউজটাই ম্যাটার করে, তাহলে তো সেই দিনকে সুতপার সাইড ছেড়ে দিয়ে সুতপার বিপক্ষে দাঁড়িয়ে ভিডিও করতাম, তাহলে সেই ক্ষেত্রে ভিউজটা বেশি পেতাম। দেখুন তো গিয়ে সেই সময়কার ভিডিওগুলো, আমরা যারা সেই সময় সুতপাকে নিয়ে ভিডিও করেছিলাম কত ভিউজ পেয়েছিলাম। একটু কাইন্ডলি দেখবেন যে আমরা কতটুকু ভিউজ পেয়েছিলাম, সুতপার পক্ষে ভিডিও করে কতটুকু ভিউজ পেয়েছিলাম। সেদিন যদি আমরা সুতপার বিরুদ্ধে গিয়ে কথা বলে নেগেটিভ হয়ে ওকে নিয়ে ভিডিও করতাম, আমরা অনেক বেশি ভিউজ পেতাম। কিন্তু আমরা মানবিকতা হারাইনি। একটা ক্রিয়েটার যেই অন্যায় অন্যান্য ক্রিয়েটাররাও করেছে, সেই অন্যায়ের জন্য শুধুমাত্র সুতপাকে দোষী সাব্যস্ত করাটাকে মেনে নিতে পারিনি, তাই সেদিনকে সুতপার পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছিলাম। এবং এই যে সুতপার মাতৃত্বহীনতাটা নিয়ে প্রতিদিন ওর মাংস ছিঁড়ে খাওয়া হচ্ছিল, সেই জায়গায়ও তীব্র থেকে তীব্রতর প্রতিবাদ আমি করেছিলাম যে একটা মেয়েকে এইভাবে তার বাচ্চা না হওয়ার জন্য সে বাজাত, সে অপয়া, সে কুলাটা, সে কুলক্ষণা, যত কিছু তাকে দেওয়া হচ্ছে সেগুলোকে মানতে পারছি না এবং তার জন্য তীব্র প্রতিবাদ করেছিলাম। আজকের ডেটে শুধু সত্যিটা, যেটা সত্যি, যেটা প্রত্যেকটা মানুষ দেখতে পাচ্ছে, বুঝতে পারছে, শুধু তার হাতে গোনা কিছু অন্ধ সাপোর্টার যারা কিছুতেই মানতে পারছে না যে সুতপা মিথ্যে কথা বলতে পারে, সুতপা ভণ্ডামি করতে পারে, সুতপা ছল চাতুরি করতে পারে, তারা মানতে পারছে না। তারা গিয়ে আজকে আমার কমেন্ট বক্স আলোকিত করে আমাকে নেগেটিভ কমেন্টে ভরিয়ে দিয়েছে। তার মধ্যে সব থেকে যেটা আমার আশ্চর্য লেগেছে, এমন কিছু মানে কমেন্ট আমাকে কেউ করেছে যারা কিন্তু আমার রেগুলার ভিউয়ার্স নয়। আমি কিন্তু তাদের রেগুলার কমেন্ট পাই না। সেই সব আইডি থেকে আমার কমেন্ট বক্সে এসে আমাকে নেগেটিভ কমেন্ট করে যাওয়া হয়েছে। হ্যাঁ, আজকে সত্যিটা আমি যদি অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার, অ্যাজ এ সমালোচক, আমি যদি আজকে সঠিকটাকে সঠিক, ভুলটাকে ভুল আর ঠিকটাকে ঠিক যদি না বলতে পারি, তাহলে বলুন তো কিসের সমালোচক আমি? পক্ষপাতিত্ব করে সমালোচনা হয় সমালোচনা। একদিন সুতপাই মিলিকে বলেছিল পক্ষপাতিত্ব করে কোনোদিনও সমালোচনা করা যায় না। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে আমি তো নিরপেক্ষভাবে কথা বলছি। আজকে ও বলছে যেটা ভিডিওতে, আমি কাউকে কোনো ক্লারিফিকেশন দেব না। আমি ওই যে ফ্ল্যাটটা আমি কিনেছি না রেন্টে নিয়েছি, যদি আমি রেন্টে নিয়ে থাকি মানে কিনে থাকি, তার প্রমাণ যারা বলছে তারা দেবে, তারপরে আমি ক্লারিফিকেশান দেব। তার আগে আমি কোনো ক্লারিফিকেশানই দেব না, কোনো ক্লারিফিকেশান দেব না। আজকে
ও যেই কথাটা আমাদেরকে খাওয়ানোর চেষ্টা করেছে যে 12 বছরের বিবাহিত সম্পর্ক, তার হাজব্যান্ড শুধুমাত্র ছি বলেছে বলে আজকে সে সংসার জীবন ছেড়ে চলে যাচ্ছে। কারণ কি না, তার আত্মসম্মানে ঘা লেগেছে। সে এত বড় কথা শোনার পরে তার স্বামীর সঙ্গে একটা দিনও স্যাক্রিফাইস করে, একটা দিনও কম্প্রোমাইজ করে ওই বাড়িতে থাকবে না। অথচ এই ঘটনা ঘটার পরেও প্রায় সপ্তাহ 2 হতে চললো ওই বাড়িতে থাকা হচ্ছে, ওই বাড়িরই জল, ওই বাড়িরই ভাত, ওই বাড়িরই অন্ন, সমস্ত কিছু কিন্তু ওই বাড়িরই খাওয়া হচ্ছে। আজকে তার সে ফ্ল্যাটে যাচ্ছে, সে বলছে আমি একটু শান্তির ঘুম ঘুমাবো, মানুষ সহ্য করতে পারছে না। আচ্ছা, যারা সংসার করছেন, যারা আমাকে নেগেটিভ কমেন্ট করে গেছেন, তারা একটু নিজেদেরকে প্রশ্ন করবেন তো, একটা মেয়ে যদি তার স্বামীকে মানে একেবারে সম্পূর্ণটা দিয়ে ভালোবেসে থাকে, সেই স্বামীর কাছ থেকে শুধু ছিটাস বলার জন্য আলাদা হয়ে গিয়ে থাকে, তাহলে সেই মেয়েটা, হ্যাঁ, তার স্বামী এসি ছাড়া বাড়িতে ঘুমাচ্ছে আর সে এসির হাওয়ায় শান্তির ঘুম ঘুমাতে পারে স্বামী ছেড়ে এসে? পারে? সম্ভব? ভালোবাসা রিলেশন ছিন্ন হয়ে গেলে সম্ভব? সম্ভব নয়, সম্ভব নয়। আজকে ও ওয়াইটিতে 3 বছর 4 বছর কাজ করছে, ও 1 বছর কাজ করে পুরো টাকা জমিয়ে ওর যে ট্রিটমেন্টটা, প্রেগনেন্সি ট্রিটমেন্ট, সেটা ও নিজের পয়সায় করিয়েছে। ওখান থেকে আসার পরে ও বলেছে আমার একটা পয়সাও নেই, আমার মানে পুরো ট্রিটমেন্টে টাকা চলে গেছে, আমার হাত পুরো ফাঁকা। এবং সেই সময় বড় চ্যানেল ওকে এই কেসটা দিয়েছে এবং সেই কেসটা দিল্লি থেকে ওয়েস্ট বেঙ্গলে ট্রান্সফার করার জন্য ওর একটা উকিল, মানে মোটা অঙ্কের টাকা দরকার। সেই কারণে সেই সময় ও কিউআর কোড দিয়ে সাহায্য চেয়েছিল এবং ওর ভিউয়ার্সরা প্রচুর পরিমাণে যে যেখান থেকে পেরেছে ওকে সাধ্য মতন ওকে সাহায্য করেছে। ও বলেছে 96,000 টাকা ওর উঠেছে। সেই জায়গায় যদি আমি তর্কের খাতিরে ধরে নিই 96,000 টাকাই উঠেছে, তাহলে বলুন তো সেই কিউআর কোডের টাকাটা ওঠানোর পরে ওর লাইফস্টাইলটা পুরো দমে ভোল কি করে বদলে গেল, 180 ডিগ্রি ঘুরে গিয়ে পুরো লাইফস্টাইলটা পুরো একেবারে চেঞ্জ কি করে হয়ে গেল। ও 13,000 টাকার একটা মাথার মানে ফলস চুল যেটাকে বলি সেটা কিনলো। কোন মধ্যবিত্ত ঘরে দেখেছেন আপনি যে মধ্যবিত্ত একটা ঘরে দিন আনা দিন খাওয়া ঘরের একটা মহিলা 13,500 টাকার একটা ফলস চুল কিনতে পারে? হ্যাঁ, ফলস চুল কিনতে পারে। যে মেয়েটি একটা কসমেটিক্স, একটা ওর নাম কি বলে ওই পেস্ট পর্যন্ত 10 টাকার পেস্ট কিনে যে ব্যবহার করতো, সে 13,500 টাকার ফলস চুল মাথার, আরও এরকম সমসাময়িক আরও বেশ কয়েকটা মানে এরকম ফলস চুল কিনেছে, উইক আর কি যেগুলো বলে সেগুলো কিনেছে। তারপরে তার সোফা, তার রান্নাঘর, তার মডুলার কিচেন, তার পায়খানা বাথরুম, তার এইদিকে ওর নাম কি বলে কিচেন চিমনি, ওইদিকে সোফা, ওইদিকে টাঙ্ক, ওইদিকে ডাইনিং টেবিল, মানে একটার পর একটা জিনিস। এবং নতুন ঘর যখন করা হয়েছে, নতুন ঘরের রান্নাঘর সাজানোর জন্য কৌটো থেকে শুরু করে সমস্ত কিছু নতুন কিনে আনা হয়েছে। আজকে এতটা পরিবর্তন দেখলে মানুষ কেন প্রশ্ন তুলবে না? একটা বছরের মধ্যে একটা মানে হাউস ওয়াইফ দুটো ফোন কিনছে নিজের ক্ষমতায়, একটা 40 থেকে 50,000-এর একটা মানে মোবাইল, আবার তার সঙ্গে একটা 1 লাখ টাকা দামের একটা আইফোন ক্যাশ টাকায় কিনছে। তারপরেও সে আবার একটা ঘর ভাড়া, সেই ঘর ভাড়াটা নিশ্চয়ই অ্যাডভান্স ছাড়া কোনো ঘর ভাড়া হয় না। তোমরা সবাই জানো, যেখানেই আমরা ঘর ভাড়া নিতে যাই না কেন, আগে একটা 2 মাসের কি 3 মাসের একটা অ্যাডভান্স দিতে হয়, তারপরে গিয়ে সেই ঘর ভাড়াতে মানে ফ্ল্যাটে হোক বাড়িতে হোক ঢোকা যায়। সেখানে একেও নিশ্চয়ই একটা ঘর ভাড়ার মানে আগে একটা মোটা টাকা দিয়ে তারপরে এই বাড়িতে ঢুকতে হয়েছে। তারপরে সেখানে গিয়ে সে কী করলো, সেখানে গিয়ে নতুন খাট কিনলো, গদি বানালো, তোষক বানাতে দিল, তারপর তোমার ওর নাম কি বলে পুরো এসি ফটাফট। প্রথম যেদিনকে ফ্ল্যাটে গেল সেই দিনকেই এসি নিয়ে মানে গৃহপ্রবেশ করলো, এসি নিয়ে বাড়িতে ঢুকলো। আমরা পারবো? হ্যাঁ,
আমরা একটা এসি কিনতে গেলে 10 বার চিন্তা করব, আমরা টাকা জোগাড় করব, তারপরে গিয়ে একটা এসি কেনার কথা চিন্তা করব। আমাদের মধ্যবিত্ত পরিবারে হ্যাঁ উচ্ছরিতর বিয়ের মতন করে এক্ষুনি সিদ্ধান্ত নিলাম আর এক্ষুনি গিয়ে দোকান থেকে গিয়ে সঙ্গে সঙ্গে নিয়ে আসলাম, হয় না, হয় না। আজকে এই সত্যি কথাগুলো, একটা মেয়ে তার শ্বশুর বাড়ির থেকে চলে যাচ্ছে 12 বছরের সংসার জীবন ত্যাগ করে সে আজকে আলাদা বাসা ভাড়া নিয়ে সেখানে থাকতে যাচ্ছে, অথচ তার মালপত্র বাড়ির থেকে ফ্ল্যাটে যাচ্ছে, শিফট হচ্ছে, সেখানে সে ফ্ল্যাটে ব্যস্ত থাকছে বলে তার রান্না বান্না কি করছে, ওপরে তার স্বামী ভাত করে রাখছে, ওপর থেকে তরকারি আসছে। দেখেছেন এরকম সংসার ভাঙা? দেখেছেন আপনারা এরকম সংসার ভাঙা? আমি দেখিনি। আজকে আমি আমার মসজিদে আমার আত্মসম্মানে ঘা লেগেছে। সত্যিই বলুন তো, আমরা যারা সংসার করি, যাদের সন্তান রয়েছে, এরকম ঠুনকো কারণে সংসার ভাঙার কথা আমরা ভাবতে পারি? কত অসম্মান, কত মানে কি বলবো, নিজেদের নিচু করতে করতে কোন লেভেলে গিয়ে নিচু করে আন্ডারস্ট্যান্ডিং করে সংসার করতে হয় একটা মেয়েকে। সংসার জীবনে যারা সংসার করে তারা প্রত্যেকে জানে। সেখানে আজকে বলুন তো, আজকে যদি একটা সন্তান থাকতো, এরকম ঠুনকো একটা কারণে স্বামী ছিট আস বলেছে বলে একেবারে বাড়ি ঘর ছেড়ে চলে যেতে পারতাম। তার থেকেও বড়, আজকে যদি ও ইনকাম না করতো, ও স্বাবলম্বী না হতো, আজকে বলুন তো পারতো এরকম করে, হ্যাঁ, যে আমার স্বামী ছি বলেছে, আমার আত্মসম্মানে ঘা লেগেছে, থাকবোই না এই বাড়িতে, যদি সেটাই হতো। বহু দিন, আজকে এতগুলো বছর থেকে যে পুরুষটি 12 বছরের সংসার জীবনে সন্তান দিতে পারেনি একটি মেয়ে, তারপরেও তার হাত ছাড়েনি, তারপরেও সেখানে তার ভালোবাসায় কোনো ত্রুটি দেখায়নি, কোনো খামতি দেখায়নি, কোনো অন্য মহিলার সঙ্গে পরকীয়ার সম্পর্কে লিপ্ত হয়নি, অন্য মেয়ের সঙ্গে প্রেম প্রীতি করেনি। সেইখানে দাঁড়িয়ে শুধুমাত্র ছি বলার জন্য একটি পুরুষকে তার স্ত্রী আজকে তার ব্লকেজ খুলে গেছে বলে 1 সেকেন্ডে 1 মুহূর্তের মধ্যে ছুঁড়ে ফেলে দিয়ে সংসার জীবন থেকে বেরিয়ে যেতে দ্বিধা হয়নি। আজকে তার স্বামী 12 বছর থেকে সে সন্তান দিতে না পারার পরেও কিন্তু তার শ্বশুরবাড়ির লোকরা তাকে বের করে দেয়নি, কিন্তু আজকে তার ব্লকেজ খোলার সাথে সাথেই তার স্বার্থপরতা এমন লেভেলে চলে গেল যে স্বামী ছি বলার সাথে সাথে সেই স্বামীকে মুহূর্তের মধ্যে ছুঁড়ে ফেলে দিতে একবারও দ্বিধা হলো না। এগুলো আপনাদের মাথায় আসে না যে আজকে যেই সিদ্ধান্তটা এতদিন নিতে পারলো না, তাহলে কি এই সিদ্ধান্তটা এতদিন নিতে পারিনি ব্লকেজ ছিল বলে, যে আমার ব্লকেজ, আমি বাড়ির থেকে বেরিয়ে গেলে অন্য কোনো জায়গায় গিয়ে আর কিছু করতে পারবো না, আমার জীবন নতুনভাবে শুরু করতে পারবো না, হ্যাঁ, আর আজকে আমার ব্লকেজ খুলে গেছে, আমি একেবারে মানে যে কোনো জায়গায় গিয়ে নতুন করে সংসার করে আমি আবার মানে সমস্ত কিছু পেতে পারি, আর 5টা মেয়ের জীবনে যা পায়। কিন্তু আজকে ভাবুন তো, যেই স্বামী 12 বছর থেকে তার মাতৃত্বহীনতা লড়ছে, সেই লড়াইয়ের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে প্রত্যেক মাসে হিসাব করে, নিয়ম করে, কোন মাসে কোন সময় মানে তার পিরিয়ড হচ্ছে তার ডেটটা পর্যন্ত লিখে যেই মানুষটা তার স্বপ্নের সঙ্গে প্রত্যেক মুহূর্তে পায়ে পা মিলিয়ে চলেছে, সেই মানুষটার কোনো আজকে ভূমিকা নেই তার জীবনে। শুধুমাত্র সে ছিট আস বলেছে বলে 1টা সেকেন্ডের মধ্যে সেই মানুষটাকে ছুঁড়ে ফেলে দিতে তার দ্বিধা হয়নি। আজকে সে বসে কি করছে, ক্যামেরা খুলে কাঁদছে। কিসের জন্য কান্না বলুন তো? আমি নিজের ইচ্ছায়, নিজের স্বেচ্ছায়, নিজের মন মর্জিতে সংসার ছেড়ে বেরিয়ে যাচ্ছি, অথচ আমি ক্যামেরা খুলে কেঁদে ভিউয়ার্সদেরকে দেখাচ্ছি যে আমার সংসার ছেড়ে চলে যাওয়ার জন্য আমার কষ্ট হচ্ছে, আমার যন্ত্রণা হচ্ছে। এবং সেখানে ক্যামেরাটা সেট করে কোন অ্যাঙ্গেলে ক্যামেরাটা সামনে রাখলে না পিছনে রাখলে আমার চোখের জলটা ঠিকঠাক দেখা যাবে, সেটা বুঝে শুনে তারপর আমি ক্যামেরা অন করছি। এত প্রি প্ল্যান করে, এত সমস্ত কিছু করে, বিশ্বাস করুন প্রকৃত আবেগ এইভাবে হয় না। আমরা প্রত্যেকে মানুষ। আজকে ব্লগিং চ্যানেলে দেখেছেন আর কালকে সমালোচনার চ্যানেল দেখেছেন, একই নাইটি পরে কান্নার রোলটা দুটো ভাগে ভাগ করে, হ্যাঁ, কি করা হয়েছে, ভিডিও করা হয়েছে। কিছুটা অংশ মানে ওর নাম কি বলে, ব্লগিং চ্যানেলের জন্য, কিছুটা সমালোচনার চ্যানেলের জন্য। তারপরে এসে আমাকে আজকে নেগেটিভ কমেন্ট করছেন। ছি,
আপনারা নিজেরা নিজেদেরকে বলুন, যারা আমার কমেন্ট বক্সে এসে ছি লিখছেন, সত্যিটা শুনতে পাচ্ছেন না। একটা মানুষ দিনের পর দিন মানুষ ঠকাচ্ছে, তার ভালোবাসার ভিউয়ার্সরা কত ভিউয়ার্স খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, সেই ফিলিংসটাকে নিয়ে ছেলে খেলা করে তার সে কি করছে, সে তার গৃহপ্রবেশ করছে, মাথায় ফলস চুল লাগিয়ে সেজে গুজে গৃহপ্রবেশ হচ্ছে। কিসের গৃহপ্রবেশ? তার 12 বছরের সংসার জীবন ছেড়ে চলে যাওয়ার গৃহপ্রবেশ হচ্ছে, তার আনন্দ হচ্ছে সেই গৃহপ্রবেশে। যখন এসিটা লাগানোর পরে এসিটা অন করে বাবা এবং মেয়ে বসেছিল আর তাদের মুখের হাসিটা দেখেছিলেন কতটা তৃপ্তির হাসি মানে বাবার মুখে এবং মেয়ের মুখে লেগেছিল। আজকে আমাকে কি হিসাবে আপনারা ছি বললেন আমি জানি না। আজকে আমি বলছি আজকে সীমাদি ভালো, আমি এক জায়গায়ও বলিনি। আমি বলেছি সীমাদিকে আজকে যেই কথাগুলো বলেছিল যে সীমাদি প্রেগনেন্ট, সীমাদি তারাপীঠে গিয়ে এই ননখোকার সঙ্গে শারীরিক সম্পর্ক করেছে এবং সেই কারণে সীমাদি প্রেগনেন্ট হয়ে গেছে এবং সীমাদি চেন্নাইতে গেছে সেটা ওয়াশ করতে। সেটা কি সে কোনো ভিডিওতে দেখেছিল? সেটাও তো সে অনুমান ভিত্তিকই বলেছিল। আজকে যদি সে আর 5টা ব্লগারের ক্ষেত্রে, আর 5টা সমালোচকের ক্ষেত্রে অনুমান ভিত্তিক কথা বলতে পারে, তাহলে আমরা অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটার, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কেন অনুমান ভিত্তিক কথা বলতে পারি না? আমি সেই পয়েন্টটা তুলে ধরেছিলাম। এখানে ঠিক ভুলের কোনো ব্যাপার নেই। আজকে সীমাদিকে যেটা বলেছিল সেটারও কিন্তু কোনো প্রমাণ নেই, সেটাও অ্যাজাম্পশন করে নিজের ক্ষোভ, নিজের রাগ মেটানোর জন্য। আমরা কিন্তু সীমাদির সঙ্গে গিয়ে সখ্যতা করে সীমাদির সঙ্গে গলায় হলায় হতে যাইনি। গেছিল, কেন গেছিল? সীমাদি যখন এত খারাপ, প্রশ্নটা তো এইটা তাকে গিয়ে কেন করেননি এই প্রশ্নটা? যে সীমাদি যে এত খারাপ, যে পরকীয়ায় লিপ্ত, যে মানে যার পারভারিশ খারাপ, যে পতিতালয়ে জন্ম, সমস্তটা জানার পরে কেন গিয়ে সে সীমাদির সঙ্গে যেচে পড়ে সখ্যতা করলো? সীমাদি তো একবারও তার সঙ্গে সখ্যতা করতে আসেনি, রিম্পা তো একবারও যেচে পড়ে সখ্যতা করতে আসেনি, দীপ্তিদি একবারও যেচে পড়ে সখ্যতা করতে আসেনি। ও প্রত্যেকের সঙ্গে যেচে পড়ে সখ্যতা করতে আসছিল কারণ ওর এই প্লটিংটা মানে অনেক দিন থেকে মাথায় চলছিল এবং এই প্লটিংটাকে সাকসেস করার জন্য এই 3টা থাম্বাকে দরকার ছিল ওর পাশে দরকার ছিল, যে যাতে এরা সব থেকে স্ট্রংলি ওকে নিয়ে নেগেটিভ ভিডিও করত এবং এদের মুখগুলো যদি সখ্যতা করে বন্ধ করে দেওয়া যায়, তারপরে ও যখন ওর স্বামীর চরিত্রটাকে তুলে ধরে নিয়ে আসবে তখন ওর হয়ে এরা প্রতিবাদ করবে, এরা প্রতিবাদে নামবে এবং এরা যখন স্ট্রংলি প্রতিবাদে নামবে ওর হয়ে, তখন ওর ভিউয়ার্সরা এবং এদের ভিউয়ার্সরা প্রত্যেকে গিয়ে একে দেখবে, এর ভিউজ বাড়বে, এর চ্যানেল তত্তর করে উপরে উঠবে, এর ব্লগিং চ্যানেলও দাঁড়িয়ে যাবে, এর সমালোচনার চ্যানেলও ভিউজ হবে। এই সুন্দর ছকটা আপনারা বুঝতে পারছেন না, সেই জন্য কি আমি দায়ী বলুন তো? আমি তো কোনো ছলচাতুরি করিনি, আমি সত্যি যেটা দেখেছি সেটাই আপনাদের সামনে তুলে ধরেছি। আপনি যদি এখন অন্ধ হন, যারা আমার কমেন্ট বক্সে কমেন্ট করে গেছেন তাদেরকে বলছি, আপনি যদি আজকে অন্ধ হন, আজকে আপনি যদি সত্যিটা দেখেও না দেখান, মানে দেখতে না চান, সেই জন্য আমি কি করতে পারি বলতে পারেন? আমি একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে তাকে মানে সমর্থন করছি। আজকে সেখানে আমি দেখতে পাচ্ছি সে ভুল করছে, সে পুরো দমে মিথ্যে কথা বলছে। আজকে তার চোখে মুখে আনন্দের ঝলক একেবারে বেয়ে বেয়ে পড়ছে। তার গৃহপ্রবেশ, তার মানে ওখানে জিনিসপত্র শিফট করা, যখন প্রত্যেকটা ক্রিয়েটার কোথায় তোমাকে তো একটা বারের জন্য তোমার চোখে জল দেখলাম না, তোমার গৃহপ্রবেশ হচ্ছে সেখানে তুমি মানে শাড়ি পরে সেজে গুজে গৃহপ্রবেশ করতে গেলে কোথাও একবারও তো চোখের কোনায় চকচক করলো না, চিকচিক করতে দেখলাম না। আজকে 12 বছরের সংসার জীবন ছেড়ে তুমি চলে যাচ্ছ। যখন বারবার আমাদের মতন সমালোচকরা প্রশ্ন তুলেছি, তখন মাস্টার স্ট্রোক হিসাবে এই ভিডিওটা আসলো, যেখানে ক্যামেরা খুলে একেবারে ফিল্টার ছাড়া একটা ভিডিও করে কান্নাকাটি করে মানুষকে বোঝাতে হলো যে আমি সত্যি কথা বলছি। আজকে বলুন তো, আপনারা নিরপেক্ষভাবে আমার কাছে কমেন্ট লিখবেন, কটা মানুষকে বিশ্বাস করাতে পেরেছে যে ও সত্যি 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 এটা নাটক নয়? কটা মানুষ বিশ্বাস করেছে? আজকে ওর কমেন্ট বক্সটা গিয়ে দেখুন যে মানুষ কিভাবে জুতাচ্ছে, মানুষ
বলছে এই নিয়ে 3বার এই নাটক করলে, 3বার এইরকম নাটক করলে আবার আসবে, কারণ বহুবার এর আগে ও এরকম করেছে যে আর ভিডিও দেব না, আর ভিডিও, মানে এক এক সময় আমি ব্যতিব্যস্ত হয়ে ওকে ফোন করেছি, এত কান্নাকাটির ভিডিও দেখে ফোন করে দেখেছি ও নর্মাল। আমি উদ্বেগ হয়ে এর কমেন্ট বক্সে, তার কমেন্ট বক্সে, সুতপা কাজে কি হয়েছে, সুতপার কি কিছু হলো, হ্যাঁ, ফোন করে দেখেছি, সে একেবারে স্বাভাবিক রয়েছে। আজকে আপনারা বলুন তো, যে আমি যেই সময় থেকে ওর সঙ্গে আমি, মানে ওর হয়ে আমি ভিডিও করছি, কম ভিউজ পেয়েছি, তাতেও কোনো সময় কোনো চিন্তা ভাবনা করিনি। আমি ভেবেছি যে না, ওর সাথে অন্যায় হচ্ছে, ঢালের মতন ওর পাশে দেখে আমি প্রতিবাদ করে গেছি। হয়তো আপনারা বলবেন যে আপনার মতন ক্রিয়েটার প্রতিবাদ করলো কি না করলো কি, তাকে সুতপার কিছু আসেও না, কিচ্ছু যায়ও না। কিন্তু আজকে দেখুন, সেই ছোট্ট ক্রিয়েটারটাকে আপনারা এসে নেগেটিভ কমেন্ট করতে একবারও আপনাদের দ্বিধা হলো না, যেখানে আপনারা সত্যিটা বারবার প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট তুলে আপনাদেরকে দেখানোর পরেও আপনারা সেটা দেখতে পেলেন না। উপরন্তু কি করছেন, তাকে সমর্থন করে আমার কমেন্ট বক্সে এসে নেগেটিভ কমেন্ট করে যাচ্ছেন এবং আমাকে ছি বলে যাচ্ছেন। সত্যি কথা বলার জন্য একজন লিখেছে, আপনাকে আগে মনে হতো যে আপনি অন্য রকম, কিন্তু এখন আপনার ভিডিও দেখে ভালো লাগছে না, তাই আপনাকে আনসাবস্ক্রাইব করলাম। আজকে সত্যি কথা বলার জন্য যদি কেউ আমাকে আনসাবস্ক্রাইব করে, আর সেটা যদি আমার প্রাপ্য হয়, আমি বলেছি তাকে কমেন্ট করে, আমি মাথা পেতে নিলাম যে সত্যি বলার জন্য যদি এটাই আমার প্রাপ্য হয়ে থাকে, আমি সেটা মাথা পেতে নিলাম। কিন্তু আজকে সমালোচক হয়ে একটা মানুষ পুরো দমে নাটক করছে ভিউজের জন্য, তার ব্লগিং চ্যানেলটাকে দাঁড় করানোর জন্য, একই সঙ্গে সমালোচনা চ্যানেল, ব্লগিং চ্যানেল দুটোকে একসাথে গ্রো করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নাটক করছে। সেটা দেখেও সেই জায়গায় চুপ করে বসে থেকে অন্ধের মতন তাকে সাপোর্ট করব, এটা আমার দ্বারা সম্ভব নয়। তাতে যদি আপনি মনে করেন যে আমাকে সমর্থন করবেন, আর যদি মনে করেন যে না আমাকে আনসাবস্ক্রাইব করবেন, সেখানে আমার কিচ্ছু করণীয় নেই। এটুকুই বলার ছিল, রাখছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো। আর আমি যে কথাগুলো বললাম, ঠিক বললাম না ভুল বললাম, অতি অবশ্যই কমেন্ট করে জানিও।